Firstly, we can classify Corynebacterium as pathogenic and other Corynebacterium that may be pathogenic or non-pathogenic. The pathogenic Corynebacterium is Corynebacterium diphtheria. Its another name is Klebs Loeffler bacillus. এটাকে Klebs Loeffler bacillus বলা হয় কারণ 1884 এ জার্মান ব্যাকটেরিওলজিস্ট এডউইন ক্লেবস এবং ফ্রেডরিক লোফলার এই ব্যাকটেরিয়াটাকে ডিসকভার করেছিলেন, এজন্য ওনাদের নাম অনুসারে এটাকে ক্লেবস লোফলার ব্যাসিলাসও বলা হয়। আর আদার করিনেব্যাকটেরিয়ামের মধ্যে আছে করিনেব্যাকটেরিয়াম সিউডোডিপথেরিকাম, করিনেব্যাকটেরিয়াম হফম্যানি, করিনেব্যাকটেরিয়াম জেরোসিস, করিনেব্যাকটেরিয়াম আলসারেন্স and Corynebacterium hemolyticum. Morphology. According to Gram-Stein, the gram-positive rods may be arranged singly, in pairs resembling letters V or L, and in groups resembling Chinese letter appearance. মানে Gram-Stein এ এরা সিঙ্গলিও থাকতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই এরা পেয়ার করে থাকে এবং এমন ভাবে পেয়ার করে থাকে যেদেরকে দেখতে ভি অথবা এল লেটার্স এর মতো লাগে, অথবা তারা এমন ভাবে হ্যাফাজার্ডলি থাকে যেদেরকে দেখতে অনেকটা চাইনিজ লেটার্স এর মতো মনে হয়। এবং বলা হচ্ছে যে these formations are caused by the snapping movement when two cells divide. স্ন্যাপিং মুভমেন্ট মানে কাউকে স্ন্যাপ করলে বা চর দিলে যেরকম একটা সাউন্ড হয়, এরকম দুটো সেল যখন ডিভাইড হয় তখন তারা এই ধরনের একটা সাউন্ড করে সেল ডিভিশনটা হয়, যে কারণে এটার নাম দেওয়া হচ্ছে স্ন্যাপিং মুভমেন্ট। এবং এই স্ন্যাপিং মুভমেন্টের কারণে এদের অ্যারেঞ্জমেন্টটা এই ধরনের হয়ে থাকে। কিন্তু নরমালি করিনেব্যাকটেরিয়াম ডিপথেরিয়া নিজে একটা নন মোটাইল ব্যাকটেরিয়া, বাট ডিউরিং সেল ডিভিশন এদের একটা মুভমেন্ট হয় এবং এই স্ন্যাপিং মুভমেন্টের জন্যই এদের অ্যারেঞ্জমেন্টটা ভি অথবা এল শেপ অথবা চাইনিজ লেটার একটা অ্যারেঞ্জমেন্টে এরা চলে যায়। গ্রামস্টেইনে এদের একপাশে সোয়েলিং থাকে এবং এই সোয়েলিং এর জন্য এদেরকে দেখতে ক্লাব শেপেড লাগে। দ্যাট ইজ ক্লাব শেপড ডিউ টু দ্য প্রেজেন্স অফ মেটাক্রোমাটিক গ্রানুলস। এবং এই সোয়েলিং আর ক্লাব শেপের কারণ হচ্ছে মেটাক্রোমাটিক গ্রানুলসটা এদের ওয়ান সাইডে ডিপোজিট হয়, আর এই কারণে এক সাইডে এদের একটা সোয়েলিং দেখা যায়, আর এজন্য এদেরকে ক্লাব শেপড একটা ব্যাসিলাই মনে হয়। এছাড়া এরা বিডেড অ্যাপিয়ারেন্স হয়, এই যে এখানে ছবিতে দেখা যাচ্ছে যে কোথাও একটু বেশি স্টেনিং আছে, কোথাও একটু হালকা, যে কারণে এই যে এরকম এরকম একটু মাঝে মাঝে একটু বিডেড অ্যাপিয়ারেন্স দেখা যায়। আর এই বিডেড অ্যাপিয়ারেন্সের কারণটা হচ্ছে যে এদের স্টেইনিংটা উইক হয় এবং এই স্টেইনটা মানে গ্রাম পজিটিভ যে স্টেইনটা সেটা হচ্ছে কি আনইভেনলি বিভিন্ন জায়গায় ডিপোজিট হচ্ছে এবং এই কারণে এটা একটা বিডেড অ্যাপিয়ারেন্স দেখা যায়। এছাড়া আমরা যদি মিথিলিন ব্লু দিয়ে স্টেইন করি সেই ক্ষেত্রেও আমরা বিডেড অ্যাপিয়ারেন্সটা দেখতে পারবো। দে আর স্টেইনড বাই গ্রাম-স্টেইন এন্ড অ্যালবার্স-স্টেইন। আমরা সব সময় দুটো স্টেইন একসাথে করে থাকি, গ্রাম-স্টেইন এবং অ্যালবার্স-স্টেইন। Corynebacterium diphtheria are aerobic or facultative anaerobic organism but grows best in aerobic condition. Its cell wall contains mycolic acid 22 to 36 carbon atoms but non-acid fast. এদের সেল ওয়ালে মাইকোলিক অ্যাসিড থাকে 22 to 36 কার্বন অ্যাটমস থাকে, বাট এরা নন অ্যাসিড ফাস্ট। তার মানে হচ্ছে জিল নিলসন স্টেইন দিয়ে আমরা ওদেরকে স্টেইনিং করতে পারি না, মানে এরা অ্যাসিড দিয়ে সালফিউরিক অ্যাসিড দিয়ে যে ডিকালারাইজেশনটা রেজিস্ট করতে পারে না। কেন পারে না? কারণ এদের মাইকোলিক অ্যাসিডটা হচ্ছে থিন। মাইকোব্যাকটেরিয়ামের মাইকোলিক অ্যাসিডটা করিনেব্যাকটেরিয়ামের চাইতে 3 টাইমস বেশি থিক, যে কারণে মাইকোব্যাকটেরিয়াম অ্যাসিড ফাস্টনেস প্রপার্টিটা আছে, মানে 20% সালফিউরিক অ্যাসিড দিয়ে ডিকালারাইজেশনকে রেজিস্ট করতে পারে, কিন্তু ওদের মধ্যে এই প্রপার্টিটা নাই। আর এজন্য এটাকে আমরা অ্যাসিড ফাস্ট স্টেইনিং বা জেরিন স্টেইন না করে আমরা যেটা করি সেটা হচ্ছে অ্যালবার্স স্টেইন করে থাকি। ওকে, আগের স্লাইডটা ছিল, এটা ছিল গ্রাম-স্টেইনের ছবি, আর এটা হচ্ছে অ্যালবার্স স্টেইনের ছবি। ঠিক আছে, অ্যালবার্স স্টেইনে আমরা এটাকে ডিটেকশন করতে কি পারি কিভাবে? বাই দ্য প্রেজেন্স অফ মেটাক্রোমাটিক গ্রানুলস। এখানে ব্যাসিলাসটা গ্রিন কালার হবে
আর দুই পাশে যে সোয়েলিংটা দেখা যাবে এক পাশে সেটা হচ্ছে কি ডিউ টু দ্য ডিপোজিশন অফ মেটাক্রোমাটিক গ্রানুলস। তাহলে মেটাক্রোমাটিক গ্রানুলসটা কি? Metachromatic granules represent the energy storage and are made of polymerized metaphosphate. তাহলে মেটাক্রোমাটিক গ্রানুলস গুলো হচ্ছে সাইট অফ এনার্জি স্টোরেজ এবং এটা তৈরি হয় বাই পলিমারাইজড মেটাফসফেট দিয়ে। এবং মেটাক্রোমাটিক মানে কি, কেন এটাকে মেটাক্রোমাটিক গ্রানুলস বলা হচ্ছে? Granules within the cells exhibit metachromasia, the property of certain biological materials of staining different color from that of the stain used. মানে হচ্ছে এর একটা প্রপার্টি আছে যেটাকে বলা হচ্ছে মেটাক্রোমাসিয়া। মেটাক্রোমাসিয়া মানে হচ্ছে আমি যে ডাইটা ইউজ করছি, মানে আমার অ্যালবার্ট স্টেইন রিএজেন্টের মধ্যে যে ডাইটা থাকে সেই ডাইয়ের কালারটা ও নিবে না, সেই ডাইয়ের কালারটা না নিয়ে ও সম্পূর্ণ ডিফারেন্ট আরেকটা কালার নিবে। এই জন্য এই প্রপার্টিটাকে বলা হচ্ছে মেটাক্রোমাসিয়া। যখন কোনো ডিফারেন্সিয়াল স্টেইনিং এ দেখা যাচ্ছে যে ব্যাসিলাই আপনার একটা কালার নিচ্ছে, যেটা আপনার ওই স্টেইনের মধ্যে যে ডাই থাকে সেই ডাইগুলোর মধ্যে একটা কালার, আর যখন গ্রানুলস গুলো সম্পূর্ণ ভিন্ন আরেকটা কালার নিয়ে নেয় তার এই প্রপার্টিটার জন্য এটাকে বলা হচ্ছে মেটাক্রোমাসিয়া এবং এর নাম দেওয়া হয়েছে মেটাক্রোমাটিক গ্রানুলস। যেমন অ্যালবার্ট স্টেইনে the bacilli look green and the granules appear bluish black or reddish black. অ্যালবার্ট স্টেইনের মধ্যে ম্যালাকাইট গ্রিন থাকে এবং টেলুডিন ব্লু থাকে। এখানে হচ্ছে আমার কর্নিব্যাকটেরিয়াম ব্যাসিলাই ওর নিজে ম্যালাকাইট গ্রিন কালারটা নিচ্ছে, কিন্তু মেটাক্রোমাটিক গ্রানুলস গ্রিনও হচ্ছে না ব্লু হচ্ছে না, তার পরিবর্তে সে ব্লুইশ ব্ল্যাক ও রেডিশ ব্ল্যাক একটা কালার নিচ্ছে, এজন্য ওর নাম দেওয়া হয়েছে মেটাক্রোমাটিক গ্রানুলস। এখন আমরা যেহেতু স্টেইনিং এর সাথে সেল ওয়ালের কিছু সম্পর্ক আছে, কেন আমরা এটাকে একটা স্পেশাল স্টেইন করছি, সেই কারণে আমরা সেল ওয়াল অফ কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরির একটু কিছু পার্থক্য আছে। আদার্স গ্রাম, যদি এটাকে আমরা গ্রাম পজিটিভ ব্যাসিলাই বলি, কিন্তু আদার্স গ্রাম পজিটিভ রডের সাথে ওর সেল ওয়ালে কিছুটা পার্থক্য আছে। এজন্য সেল ওয়ালের একটা ছবি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখা যাচ্ছে যে ওর যে সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন সেটা অন্য সব ব্যাকটেরিয়ার মতোই সেম। জি কিছু বলছেন? ওকে, সেল মেমব্রেনের উপরে থাকছে হচ্ছে পেপটাইডোগ্লাইকেন লেয়ার। পেপটাইডোগ্লাইকেন লেয়ারটাও সেম, কিন্তু পেপটাইডোগ্লাইকেন লেয়ারটা এখানে কোভ্যালেন্টলি অ্যারাবিনো গ্যালাকটেনের সাথে কানেক্টেড থাকে, কোভ্যালেন্টলি লিঙ্কড থাকে। আর এর বাইরে হচ্ছে মাইকোলিক অ্যাসিডের একটা লেয়ার থাকে, যেটা আমি আগেই বলেছি 20 to 30 কার্বনের একটা মাইকোলিক অ্যাসিডের লেয়ার থাকে। আর তার উপরে একটা লেয়ার থাকে, এটা ওরকম সিগনিফিকেন্ট কিছু না। এখানে কিছু ফ্রি পলিস্যাকারাইড থাকে, কিছু গ্লাইকোলিপিড এবং কিছু প্রোটিনস থাকে, যেরকম পিলাই এবং আদার সারফেস প্রোটিনস থাকে। তাহলে এটা হচ্ছে আমার কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরি সেল ওয়াল। ওকে, কি ডিজিজ তৈরি করে? হোয়াট ইজ দ্য ডিজিজ? Corynebacterium diphtheria causes diphtheria. Other Corynebacterium species such as diphtheroids are implicated in opportunistic infections. তাহলে Corynebacterium diphtheria ডিপথেরিয়া করে, আর আদার Corynebacterium species কে আমরা একটা গ্রুপে ফেলে দিয়েছি, সেটা হচ্ছে ডিপথেরয়েডস। ওরা ইউজুয়ালি কোনো ডিজিজ করে না, ওরা এমনিতে নরমাল ফ্লোরা হিসাবে ছোটে থাকে, কিন্তু ওরা অপরচুনিস্টিক ইনফেকশন করতে পারে। এখন আমরা চলে যাই ডিপথেরিয়া কি। হোয়াট ইজ ডিপথেরিয়া? আমরা সরাসরি ডিজিজটাতে চলে যাই। ডিজিজটার নাম হচ্ছে ডিপথেরিয়া। ট্রান্সমিশন: Humans are the only natural host of Corynebacterium diphtheria. Both toxigenic and non-toxigenic organisms reside in the upper respiratory tract and are transmitted by airborne droplets. মানে আমি আগে যেটা বলেছি যে Corynebacterium diphtheria দুটো স্ট্রেইন আছে, টক্সিজেনিক এবং নন টক্সিজেনিক স্ট্রেইন। টক্সিজেনিক স্ট্রেইনটা হচ্ছে ওর লাইসোজেনিক ফেজ কনভার্সন হলে যে এই টক্সিজেনিক স্টেজটা পাওয়া যায়, মানে ব্যাকটেরিওফাজ দিয়ে যখন টক্স জিনটা তাকে ইনফেক্ট করবে, তাকে একটা লাইসোজেনিক কনভার্সন হয়, তখন এটাকে আমরা বলি টক্সিজেনিক স্ট্রেইন। আর যখন এই লাইসোজেনিক কনভার্সনটা না হয় তখন সেটাকে আমরা বলি নন টক্সিজেনিক স্ট্রেইন। তাহলে দুই ধরনের স্ট্রেইনই
আপার রেসপিরেটরি ট্র্যাক্টে থাকে এবং যেহেতু ওরা আপার রেসপিরেটরি ট্র্যাক্টে থাকে কাজেই ওদের ট্রান্সমিশনটা হয় বাই এয়ারবর্ন ড্রপলেটস এর মাধ্যমে। The organism can also infect the skin at the site of a pre-existing skin lesion. This occurs primarily in the tropics but can occur worldwide in indigent persons with poor skin hygiene. এছাড়া এটা স্কিনের মাধ্যমেও এই অর্গানিজমটা ইনফেকশন করতে পারে, তবে সেই ক্ষেত্রে একটা প্রি এক্সিস্টিং স্কিন লিশন থাকতে হবে, ইনট্যাক্ট স্কিনে থাকলে হবে না। এবং এই ধরনের লিশনটা দেখা যায় ইউজুয়ালি ট্রপিক্যাল এরিয়াতে এবং যে সমস্ত পার্সনদের পুয়ার স্কিন হাইজিন আছে তাদের ক্ষেত্রে এই ইনফেকশনটা দেখা যায়। Now pathogenesis of diphtheria. যে কোনো অর্গানিজমেরই কিছু ডিটারমিনেন্টস অফ প্যাথোজেনেসিস আছে, সেটা ইনভেসিভনেস হতে পারে অথবা টক্সিন হতে পারে অথবা দুটোই হতে পারে। তো কলিনেব্যাকটেরিয়াম ডিপথেরিয়ার ক্ষেত্রে ও ডিটারমিনেন্টস অফ প্যাথোজেনেসিস এর মধ্যে ইনভেসিভনেসও আছে এবং ও নিজে একটা এক্সোটক্সিনও প্রোডিউস করে। ইনভেসিভনেস এর জন্য কারা কারা দায়ী শুধু নামগুলো জানলেই হবে, এগুলা ডিটেইলস পড়ার কোনো প্রয়োজন নাই। এখানে আছে সারফেস কে অ্যান্টিজেন এন্ড কর্ড ফ্যাক্টর, এগুলা সেল ওয়ালের মধ্যে থাকে। এছাড়া দুটো এনজাইম রিলিজ করে নিউরামিনিডেজ এন্ড এন অ্যাসিটাইল নিউরামিনেট লায়েজ, যেটা হচ্ছে কি ব্যাকটেরিয়াটাকে ইনফেকশন এবং কলোনাইজেশনে হেল্প করে। আর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কলিনেব্যাকটেরিয়াম ডিপথেরিয়া যে ডিপথেরিয়া টক্সিন বা এক্সোটক্সিন। It is its major biological determinants. Toxin is produced only by strains infected with a temperate bacteriophage carrying the structural gene for toxin production or lysogenic strain, যেটা আমি আপনাদের আগেই বলেছি। আপনারা ব্যাকটেরিয়াল সেলের স্ট্রাকচারে বা জেনেটিক ইয়েতে মানে জেনারেল ব্যাকটেরিওলজিতে আপনারা পড়েছেন লাইসোজেনিক ফেজ এবং লাইটিক ফেজ, এগুলো আপনারা পড়েছেন। এবং আমি আগেও বলেছি যখন লাইসোজেনিক কনভার্সন হয়, যখন কোনো টেম্পারেট ব্যাকটেরিওফাজ এটা টক্স জিনটা ক্যারি করে, এই ব্যাকটেরিওফাজটা যখন কোনো কলিনেব্যাকটেরিয়াম ডিপথেরিকে ইনফেক্ট করে, টক্স জিনটা তার ভেতরে ইনসারশন হয়, তারপরে একটা লাইসোজেনিক কনভার্সন হয়, তখন সেই কলিনেব্যাকটেরিয়ামটাকে আমরা লাইসোজেনিক স্ট্রেইন বলি এবং এই লাইসোজেনিক স্ট্রেইনটাই হচ্ছে গিয়ে টক্সিক অথবা তারা টক্স জিনটা ক্যারি করে। তো এই এক্সোটক্সিনের প্রায় সব এক্সোটক্সিনের মতোই এই এক্সোটক্সিনেরও দুটা ফ্রেগমেন্টস থাকে। আপনারা জানেন এ ফ্রেগমেন্ট অর ডোমেইন থাকে, ফ্রেগমেন্ট বলে অথবা ডোমেইন বলে। এ ফর অ্যাকশন এন্ড বি ফর বাইন্ডিং। ওকে, এখন হচ্ছে এই টক্সিনটা যে কাজ করবে, এই টক্সিনটা ফাংশনিং হওয়ার জন্য কিছু কিছু ফ্যাক্টরস লাগে, যে কোন কোন অপটিমাম কিছু ফ্যাক্টরস গুলো থাকলে এই টক্সিনটা ভালো কাজ করবে। কি কি ফ্যাক্টরস আছে? যেমন অপটিমাম কনসেন্ট্রেশন অফ আয়রন। যখন কোনো মিডিয়াতে টক্সিন প্রোডাকশন হয় তখন সেই মিডিয়াতে আয়রনের একটা অপটিমাম কনসেন্ট্রেশন থাকতে হয়, মানে আয়রনের কনসেন্ট্রেশনটা লো হতে হয়। যদি মিডিয়ামে আয়রনের কনসেন্ট্রেশনটা অনেক বেশি হাই হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে টক্সিন প্রোডাকশনটা বন্ধ হয়ে যায়। এছাড়া একটা নির্দিষ্ট অসমোটিক প্রেসার থাকতে হবে, অ্যামাইনো অ্যাসিড কনসেন্ট্রেশনটা অপটিমাম হতে হবে, একটা অপটিমাম পিএইচ থাকতে হবে এবং সুইটেবল কনসেন্ট্রেশন অফ কার্বন এন্ড নাইট্রোজেন থাকতে হবে। এগুলো সবই কোনো মিডিয়াতে টক্সিন প্রোডাকশনের জন্য আমাকে এই জিনিসগুলো থাকতে হবে, একটা অপটিমাম লেভেলে থাকতে হবে। এখন আমরা বাকি প্যাথোজেনেসিসে চলে যাই। সাইট, যেহেতু আমরা এখানে ডিপথেরিয়া পড়াচ্ছি, আমি এখানে সাইট হিসাবে থ্রোটটাই উল্লেখ করলাম মেইনলি। এছাড়া স্কিনে হতে পারে, যেটা আমি আগে আপনাদেরকে বলেছি। ওকে, মেকানিজম অফ অ্যাকশনটা কি টক্সিনের? মেকানিজম অফ অ্যাকশন হচ্ছে the toxin is a heat labile single polypeptide. When disulfide bonds are broken, then the molecule can be splitted into two fragments. মানে টক্সিনটা হচ্ছে একটা হিট ল্যাবাইল সিঙ্গেল পলিপেপটাইড, কিন্তু আমি আগের স্লাইডে বলেছি যে এটা ডাইসালফাইড বন্ডটা যখন ব্রোকেন হয়ে যাবে তখন এটা দুটো ফ্রেগমেন্টে ভাগ হয়ে যাবে, একটা হচ্ছে এ ফর অ্যাকশন এন্ড বি ফর বাইন্ডিং। দি ফ্রেগমেন্ট বি, এই বি ফর বাইন্ডিং অপশন যেটা, এই ফ্রেগমেন্ট বি এর আবার দুটো ডোমেইন আছে, একটা হচ্ছে রিসেপ্টর ডোমেইন এবং একটা হচ্ছে ট্রান্সলোকেশন ডোমেইন। এই রিসেপ্টর ডোমেইনের মাধ্যমে সে হচ্ছে গিয়ে সেল সারফেসের সাথে বাইন্ডিং করবে। বি ফ্রেগমেন্টের কাজ হচ্ছে সেলের মেমব্রেনের সাথে বাইন্ডিং করে এবং এর বাইন্ডিং এর জন্য ওর মধ্যে একটা রিসেপ্টর আছে।
Binding of the receptor domain occurs with host cell membrane protein CD9 and heparin protein epidermal growth factor. তাহলে হোস্ট সেল মেমব্রেনের মধ্যে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে প্রোটিন যেটার নাম CD9 প্রোটিন আর HBeGH or হেপারিন প্রোটিন এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর। তাহলে ফ্রেগমেন্ট ডিবিটা হচ্ছে ও রিসেপ্টরের মাধ্যমে এই দুটো জিনিসের সাথে সেল মেমব্রেনের এই দুটো জিনিসের সাথে ওরা বাইন্ডিংস করবে, একটা প্রোটিনের সাথে বাইন্ডিংস করবে আর এই গ্রোথ ফ্যাক্টরের সাথে বাইন্ডিংস করবে। এত কিছু যদি মনে না থাকে তাহলে শুধু এইটুকু বললেও হবে যে ফ্রেগমেন্ট বি ডোমেইনস এর মাধ্যমে আমার ওই এক্সোটক্সিনটা হোস্ট সেলের মেমব্রেনের সাথে বাইন্ডিং করবে। বাইন্ডিং করার পর কি হবে, entry of the toxin into the host cell cytoplasm by a process called receptor mediated endocytosis into an endosomal vesicle. বাইন্ডিং এর পরপরই পুরো টক্সিনটা একটা এন্ডোজোমাল ভেসিকল তৈরি করে সেলের ভেতরে এন্ট্রি করবে, সেলের সাইটোপ্লাজমের ভেতরে সে একটা রিসেপ্টর মিডিয়েটেড এন্ডোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে সে এন্টার করবে এবং তখন সে একটা এন্ডোজোমাল ভেসিকলের মধ্যে থাকবে। পরবর্তীতে কি হবে, এই টক্সিনটাকে তো এন্ডোজোমাল ভেসিকল থেকে বের হতে হবে। এন্ডোজোমাল ভেসিকল থেকে বের হওয়ার জন্য এন্ডোজোমাল ভেসিকলের পিএইচটা তখন ফল করবে। যখন পিএইচটা ফল করবে তখন আগে স্লাইডে যে বলা হয়েছে ফ্রেগমেন্ট বি এর দুটো পার্ট আছে, একটা হচ্ছে রিসেপ্টর পার্ট আর একটা হচ্ছে ট্রান্সলোকেশন পার্ট। ঠিক আছে, এই ট্রান্সলোকেশন পার্টটার মধ্যে অ্যাসিডিফিকেশন হয়ে যাবে, তখন ওই এন্ডোজোমের মধ্যে দেখেন acidification of the translocation domain within the endosome leads to creation of a protein channel that facilitates the movement of fragment A into the host cell cytoplasm. মানে ট্রান্সলোকেশন যে ডোমেইনটা ছিল ফ্র্যাগমেন্ট বি এর, ও তখন ওর অ্যাসিডিফিকেশন হয়ে যাবে এবং এই কারণে ও তখন এন্ডোজোমের মধ্যে একটা প্রোটিন চ্যানেল তৈরি করবে এবং ওই প্রোটিন চ্যানেলের মধ্যে দিয়ে ফ্র্যাগমেন্ট এটা বের হয়ে সেলের সাইটোপ্লাজমে চলে আসবে। আর সিম্পল করে বলতে গেলে ফ্র্যাগমেন্ট বিটা হোস্ট সেলের রিসেপ্টরের সাথে বাইন্ডিং করবে, তারপরে একটা রিসেপ্টর মিডিয়েটেড এন্ডোসাইটোসিসের মাধ্যমে এন্ট্রি করবে, করে এন্ডোজোমাল একটা ভেসিকলের ভেতরে থাকবে। পরবর্তীতে এন্ডোজোমাল ভেসিকলের পিএইচটা যখন কমে যাবে তখন আপনার ফ্র্যাগমেন্ট এটা এন্ডোজোমাল ভেসিকল থেকে বের হয়ে সেলের সাইটোপ্লাজমে চলে আসবে। এগুলো হচ্ছে বইয়ের ভাষা, আর ইজি করে বলতে গেলে আপনারা এইভাবে বলতে পারবেন। In the cytoplasm, সাইটোপ্লাজমের ভেতরে কি হবে, the active A domain possesses enzymatic activity that cleaves nicotinamide from nicotinamide adenine dinucleotide and transfers the remaining ADP ribose to elongation factor 2, thereby inactivating it. This reaction is called ADP ribosylation. তাহলে সাইটোপ্লাজমের ভেতরে কি হবে, অ্যাক্টিভ যে এ ডোমেইনটা ছিল সে তখন একটা তার এনজাইমেটিক অ্যাক্টিভিটির মাধ্যমে এই যে নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড, সেলের সাইটোপ্লাজমে যে এনএডি থাকে বা নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড, এটাকে ব্রেকডাউন করবে, করে এখান থেকে নিকোটিনামাইডটাকে সরিয়ে ফেলবে এবং যে রিমেইনিং এডিপি রাইবোস ছিল, মানে দুটা ভাগ হয়ে যাবে, একটা অংশ হচ্ছে নিকোটিনামাইড আরেকটা হচ্ছে এডিপি রাইবোস। তাহলে এই এনএডি থেকে এডিপি রাইবোসটাকে নিয়ে এই দেখেন এডিপি রাইবোসটাকে নিয়ে ও এলংগেশন ফ্যাক্টরের সাথে বাইন্ডিং করবে, আর এর পাশাপাশি নিকোটিনামাইড এবং হাইড্রোজেন এসে এদের সাথে যুক্ত হয়ে যাবে বা এদের সাথে এরাও এদের সাথে বাইন্ডিং করে ফেলবে। তো এই যে আপনার এডিপি আর বা এডিপি রাইবোস elongation ফ্যাক্টরের সাথে যখন বাইন্ডিং হবে তখন কি হবে, when elongation factor 2 is ADP ribosylated it stops working, তখন elongation factor 2 টা কাজ করা বন্ধ করে দিবে and host cell protein synthesis stops এবং host cell এর protein synthesis stop হয়ে যাবে and ultimately the host cell dies এবং ultimately host cell টা মারা যাবে। মানে হচ্ছে elongation ফ্যাক্টরের কাজ হচ্ছে এটা একটা ফ্যাক্টর যেটা প্রতিটা ইউক্যারিওটিক সেলের হোস্ট সেলের সাইটোপ্লাজমের মধ্যে থাকে। তো elongation factor 2 টা যদি কোনো কারণে কাজ করা বন্ধ করে দেয় তাহলে প্রোটিন সিনথেসিসও বন্ধ হয়ে যাবে। তাহলে elongation factor 2 টা যখন এডিপি রাইবোসাইলেটেড হয়ে যাবে তখন সে ইনঅ্যাক্টিভেট হয়ে যাবে বা কাজ করা বন্ধ করে দিবে এবং যে কারণে হোস্ট সেলে প্রোটিন সিনথেসিসটা
বন্ধ হয়ে যাবে, স্টপ হয়ে যাবে এবং তখন হোস্ট সেলটা ডাই হয়ে যাবে, মানে হোস্ট সেলটা মারা যাবে বা নষ্ট হয়ে যাবে। In response to the host cell death, inflammation of the affected area occurs. যখন হোস্ট সেল ডেথ হবে তখন এফেক্টেড এরিয়াতে একটা ইনফ্লামেশন হবে। This inflammation is marked by fibrinous exudate. These exudates are at first patchy. যখন কোনো একটা ইনফ্লামেশন হবে তখন তো সেখানে ইনফ্লামেটরি সেলস গুলো আসবে। ইনফ্লামেটরি সেলস গুলো এসে প্রথমে একটা ফিব্রিনাস এক্সুডেট তৈরি করবে এবং এই এক্সুডেটটা প্রথমে প্যাচি হবে। Later this patchy area of exudates coalesces, পরবর্তীতে প্যাচি মানে ছড়ানো ছিটানো, পরবর্তীতে প্যাচি এরিয়া অফ এক্সুডেটস গুলো একসাথে হয়ে যাবে, coalesces and forms a grayish white membrane which is called pseudomembrane, এবং তখন সে একটা grayish white membrane তৈরি করবে যেটাকে আমরা বলি pseudomembrane. It is firmly adherent to the underlying tissue. Any attempt to remove the pseudomembrane produces hemorrhage at the affected site. এই pseudomembrane-টা তার আন্ডারলাইং টিস্যুর সাথে একদম ফার্মলি অ্যাডহারেন্ট হয়ে থাকে এবং এটাকে যদি ফোর্সফুলি রিমুভ করার চেষ্টা করা হয় তাহলে আন্ডারলাইং টিস্যুর মধ্যে যে ক্যাপিলারি গুলো আছে সেই ক্যাপিলারি গুলোতে টিয়ার হয়ে যায় এবং এই কারণে তখন অ্যাফেক্টেড সাইটে হেমোরেজ দেখা দেয়। There is also edema of the surrounding tissue. একই সাথে সারাউন্ডিং টিস্যুতে ইডিমা তৈরি হয়। Pseudomembrane গুলো কোন কোন এরিয়াতে থাকতে পারে দেখেন pseudomembrane-টা। The pseudomembrane can cover the tonsil, uvula and palate and can extend into the nasopharynx or down to the larynx. এটা টনসিল এরিয়াতে থাকে, উভুলাতে থাকে, প্যালেটে থাকে এবং এক্সটেনশন করে nasopharynx হয়ে larynx পর্যন্ত চলে যেতে পারে। আচ্ছা এটা ফেট কি? এই pseudomembrane-টা ফেট কি? After 1 week of disease হওয়ার এক সপ্তাহ পরে the membrane dislodges and is expectorated. সে নিজে নিজে ডিসলজ হয়ে যাবে এবং কাশির মাধ্যমে এক্সপেক্টোরেশন হয়ে বাইরে বেরিয়ে চলে আসবে। Okay, the pseudomembrane is composed of, pseudomembrane এর মধ্যে কি কি থাকে? ফিব্রিন থাকে, নেক্রোটিক টিস্যু থাকবে, আরবিসি থাকবে, ডাব্লিউবিসি থাকবে, প্লেটেলেটস থাকবে এবং অবশ্যই করিনেব্যাকটেরিয়াম ডিপথেরি থাকবে। আচ্ছা এখন একটা প্রশ্ন অ্যারাইজ করতে পারে যে কেন এটাকে আমরা সিউডোমেমব্রেন বলছি, সিউডোমেমব্রেনের সাথে নরমাল মেমব্রেনের পার্থক্য কি? নরমাল মেমব্রেনটা হচ্ছে স্মুথ হবে, শাইনি হবে, গ্লিসেনিং হবে এবং এটাকে ইজিলি রিমুভ করা যাবে। আর সিউডোমেমব্রেনটা হচ্ছে দেখতে মেমব্রেনের মতো হবে কিন্তু এটা একটু রাফ হবে, এটা আপনার শাইনি হবে না, এটা একটু গ্রেইশ হোয়াইট টাইপের কালার হবে এবং এটাকে আপনি এটা ইরেগুলার হবে, রাফ হবে এবং এটাকে আপনি ইজিলি রিমুভ করতে পারবেন না, রিমুভ করার চেষ্টা করলে ব্লিডিং হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের সিউডোমেমব্রেনের সাথে মেমব্রেনের পার্থক্য। এজন্য এটাকে আমরা সিউডোমেমব্রেন বলছি, এটাকে আমরা মেমব্রেন বলছি না। ওকে এখন কিছু এই রিলেটেড কিছু কোশ্চেন আসতে পারে, যেরকম জিজ্ঞেস করতে পারে যে সিউডোমেমব্রেন প্রোডিউসিং অর্গানিজমস গুলো কি কি? হ্যাঁ, সিউডোমেমব্রেন প্রোডিউসিং অর্গানিজমস এর মধ্যে আছে করিনেব্যাকটেরিয়াম ডিপথেরি। এছাড়া আর যারা সিউডোমেমব্রেন প্রোডিউস করে তাদের মধ্যে আছে ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলি, শিজেলা স্পেসিস এটা আইলিয়ামে সিউডোমেমব্রেন করে এবং ফাঙ্গাস দ্যাট ইজ ক্যান্ডিডা অ্যালবিকেন্স। ওকে আমরা যে মেকানিজম অফ অ্যাকশন অফ এডিপি রাইবোসাইলেশন পড়েছি, ভাইবাতে এরকম কোশ্চেন করতে পারে যে কোন কোন ব্যাকটেরিয়া এডিপি রাইবোসাইলেশন করে। একটা তো আপনারা দেখেছেন করিনেব্যাকটেরিয়াম ডিপথেরি করে, এছাড়া আর কে কে করতে পারে এডিপি রাইবোসাইলেশন মেকানিজমটার মধ্যে দিয়ে আর কে কে যায়? প্রোটিয়াস স্পেসিস আছে, ভিব্রিও কলেরির এন্টেরোটক্সিন, এক্সোটক্সিন এ অফ সিউডোমোনাস অ্যারিজোনাসা এন্ড হিট লেবাইল টক্সিন অফ এন্টেরোটক্সিজেনিক ই কলাই। এই নামগুলো না যখন পুরো ব্যাকটেরিওলজি পড়ানো শেষ হয়ে যাবে তখন আপনাদের খুব ইজি হয়ে যাবে, মেকানিজম গুলো আপনাদের মুখস্থ হয়ে যাবে। কিন্তু আমি এই স্লাইডের মধ্যে সব দিয়ে দিয়েছি আপনাদের সুবিধার জন্য, কারণ ভাইবা বোর্ডে আসলে চিন্তা ভাবনা করে মাথার মধ্যে সবসময় সবকিছু আসে না। তাহলে মেকানিজম অফ অ্যাকশন এডিপি রাইবোসাইলেশন আর কারা কারা ফলো করে? প্রোটিয়াস স্পেসিস, ভিব্রিও কলেরি এন্টেরোটক্সিন, এক্সোটক্সিন এ অফ সিউডোমোনাস অ্যারিজোনাসা এন্ড হিট লেবাইল টক্সিন অফ এন্টেরোটক্সিজেনিক ই কলাই।
Now the clinical features of diphtheria. Diphtheria clinical features এর মধ্যে কি কি আছে? Fever, malaise, tender cervical lymphadenopathy মানে regional lymphadenopathy হবে. Formation of pseudomembrane in the affected area, that is tonsils, larynx and pharynx. There may be marked edema of the entire neck. The toxin is absorbed from the mucous membrane and causes distant toxin damages. থ্রোটে যখন ইনফেকশন হয় তখন টক্সিনটা অ্যাবজর্বড হয়ে যায় মিউকাস মেমব্রেন দিয়ে এবং তারা ডিস্টেন্ট অর্গানস গুলোকে টক্সিন ড্যামেজ করতে পারে। যেমন কি কি হতে পারে? ডিজেনারেশন, ফ্যাটি ইনফিলট্রেশন এন্ড নেক্রোসিস ইন দ্য হার্ট মাসলস, liver, kidney and adrenals, sometimes accompanied by gross hemorrhage. Nerve damage resulting in paralysis of the soft palate, eye muscles or extremities. আচ্ছা, এখন আমরা আসি wound or skin diphtheria তে কি হয়? Cutaneous diphtheria is occur during skin contact with other infected person. The organism colonize in the skin and gain entrance into the subcutaneous tissue through the broken skin. যেটা আমি আগের স্লাইডে বলেছি যে যদি কোনো ইনফেক্টেড পারসনের কন্টাক্টে আসে সেই ক্ষেত্রে স্কিন এসে কলোনাইজ করে থাকবে, বসে থাকবে, সমস্যা নাই। কিন্তু যদি হচ্ছে ব্রোকেন স্কিন হয় তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে স্কিনে কলোনাইজেশন করার পরে সে সাবকিউটেনিয়াস টিস্যুতে চলে যাবে, ব্রোকেন স্কিন দিয়ে সাবকিউটেনিয়াস টিস্যুতে চলে যাবে। কেউ কি কিছু বলছো? কোনো কোশ্চেন আছে? Okay. A papule develops first and then evolves into chronic non-healing ulcer, sometimes covered with grayish membrane. তাহলে এই ইনফেকশনটা নেচার কিরকম হবে বা লিশনটা নেচার কিরকম হবে? প্রথমে একটা প্যাপুল ডেভেলপ করবে, পরবর্তীতে এখান থেকে ক্রনিক এবং নন হিলিং আলসার হবে এবং কখনো কখনো ওর উপরেও একটা আমরা গ্রেইশ মেমব্রেন দেখতে পারি, সবসময় দেখা যায় না। এবং এই যে স্কিন ডিপথেরিয়া বা ওন্ড ডিপথেরিয়া এই ইনফেকশনটা সবসময় লোকালাইজড থাকে। এখানে যে টক্সিনটা প্রোডাকশন হয় সে কিন্তু কখনো ব্লাডে অ্যাবসর্পশন করে হয় না এবং কোনো সিস্টেমিক ডিজিজও করতে পারে না, ও সবসময় স্কিনে কনফাইন থাকে এবং আলটিমেটলি এটা হিলিং হয়ে যায়। এখানে আমি দুটো ছবি দেখাচ্ছি, এটা হচ্ছে সিউডোমেমব্রেনের ছবি যেটা থ্রোট ইনফেকশনের ফলে তৈরি হয়েছে সিউডোমেমব্রেন, আর এটা হচ্ছে স্কিন ইনফেকশনের ফলে যে আলসারটা তৈরি হয় সেই আলসারটার ছবি এখানে দেখানো হয়েছে। আচ্ছা, কমপ্লিকেশনস কি কি করতে পারে? এটা দুটো কমপ্লিকেশনই করে। ক্লিনিক্যাল ফিচার অনেক কিছুই করে কিন্তু কমপ্লিকেশন করবে দুটো জায়গায়, একটা হচ্ছে হার্টে, একটা হচ্ছে সিভিয়াস কমপ্লিকেশনস আর আরেকটা হচ্ছে নিউরোলজিক্যাল কমপ্লিকেশনস। The exotoxin can reach the heart via blood and can produce fatty myocardial degeneration and arrhythmia leading to circulatory collapse. And number 2, neurological complications produced by toxins attacking the cranial nerves. এর ফলে কি কি হতে পারে? palatal palsy, dysphagia, polyneuritis of extremities and paralysis of muscles. এবং নেক সুইলিং হয়ে আমি আগে স্লাইডে যে বলেছি যে সারাউন্ডিং টিস্যুতে ইডিমা হয়, হ্যাঁ, এটা বাচ্চাদের ক্ষেত্রে হয় যখন সিউডোমেমব্রেনটা অনেক বেশি এক্সটেনশন করে, যখন এটা ল্যারিংস পর্যন্ত চলে যায় বা ল্যারিঙ্গোফ্যারিংসে চলে যায়, তখন দেখা যায় যে ওই জায়গাটার মধ্যে খুব বেশি রকমের ইডিমা হলে তখন হচ্ছে গিয়ে যে ডিসফেজিয়া থেকে এটা নার্ভ ইনভলভমেন্টের জন্য না, এটা ইডিমাটা সুইলিং হয়ে তারপরে ব্রেথলেসনেস হয়ে বাচ্চারা মারাও যেতে পারে। এটা ডিপথেরিয়ার জন্য বাচ্চাদের জন্য খুব বেশি ডেঞ্জারাস, কারণ ওদের ওই যে হঠাৎ করে ইডিমা হয়ে ওদের ব্রেথলেসনেস হয়ে ওদের সাডেন ডেথ হয়ে যায়। ওকে, এখন আমরা চলে আসি ল্যাবরেটরি ডায়াগনোসিস। ল্যাবরেটরি ডায়াগনোসিস স্পেসিমেন আমরা অ্যাকর্ডিং টু সাইট নিব, থ্রোট সোয়াব নিতে পারি, সোয়াব ফ্রম দ্য এফেক্টেড সাইট যেরকম স্কিন এবং নাসোফ্যারিঞ্জিয়াল সোয়াব আমরা নেই
এবং থ্রট সোয়াবটা আমরা নেই হচ্ছে ড্যাক্রো সোয়াব স্টিকের মাধ্যমে, এবং এটার ক্রাইটেরিয়া হচ্ছে যে আমাকে অবশ্যই বিনিথ দ্য সিউডো মেমব্রেন নিতে হবে। হ্যাঁ, এটা আপনাদের বলতে হবে পরীক্ষার হলে যে আমি কোথা থেকে নিব। থ্রোট তো অনেক বড় একটা জায়গা, আমি যে কোনো জায়গা থেকে আমি নিতে পারবো না। আমাকে ড্যাক্রো সোয়াব হচ্ছে একটা সফট সোয়াব। হ্যাঁ, এই জন্য আমরা ড্যাক্রো সোয়াবটা নিব। ড্যাক্রো সোয়াবটা হচ্ছে আমাদের সিউডো মেমব্রেনের ভিতরের দিকে ঢুকিয়ে নিতে হবে, ঢুকাতে হবে, এবং সিউডো মেমব্রেনটাকে রাবিং করে, বিনিথ দ্য সিউডো মেমব্রেন আমাকে রাবিং করে সোয়াবটা নিতে হবে। কারণ তা না হলে কিন্তু আমরা করিনিব্যাকটেরিয়াম ডিপথেরি পাবো না, আমরা আন্ডার মাইক্রোস্কোপি বা কালচারে আমরা পাবো না। এছাড়া আমরা স্কিন লিশন থেকে নিতে পারি আর নাসোফ্যারিঞ্জিয়াল সোয়াবও নিতে পারি। আচ্ছা, স্টেনিং সবসময় দুটা করা হয়। স্টেনিং আমরা সবসময় গ্রাম স্টেইন করি এবং পাশাপাশি আমরা অ্যালবার্স স্টেইনিংও করি। কেন আমরা দুটো স্টেইনিং করি? কারণ হচ্ছে গ্রাম স্টেইনিং এর মাধ্যমে এখানে আমরা তিনটা চারটা জিনিস দেখবো। প্রথমে আমরা দেখবো যে সে গ্রাম পজিটিভ রড কিনা। 2 নম্বরে আমরা হচ্ছে তার অ্যারেঞ্জমেন্টটা দেখবো যে তার ভি অর এল অ্যারেঞ্জমেন্ট আছে কিনা বা চাইনিজ লেটার অ্যারেঞ্জমেন্ট আছে কিনা। 3 নম্বরে আমরা দেখবো যে তার মেটাক্রোমাটিক গ্র্যানুলস আছে কিনা। আর এইগুলো আমরা গ্রাম স্টেইনিং করে দেখবো। প্রাইমারি স্টেইনিং এ আমরা গ্রাম স্টেইনিং করে আমরা এই তিনটা জিনিস দেখবো। এই তিনটা জিনিস যখন দেখে আমার কাছে মনে হবে যে হ্যাঁ এটা করিনিব্যাকটেরিয়াম ডিপথেরি, তখন এটাকে কনফার্ম করার জন্য বা মেটাক্রোমাটিক গ্র্যানুলস গুলোকে দেখার জন্য আমরা হচ্ছে অ্যালবার্স স্টেইন করব। ঠিক আছে, এই স্লাইডের মধ্যে যে কথাগুলো লেখা আছে এগুলো আমি আগেই বলেছি, এজন্য আমি আপনাদেরকে মুখে বলে দিলাম যে আমরা অনলি গ্রাম স্টেইন করলেও হবে না বা অনলি অ্যালবার্স স্টেইন করলেও হবে না। কারণ অনলি অ্যালবার্স স্টেইন করলে কি হবে, আমরা এই যে বিডের অ্যাপিয়ারেন্সটা পাবো না, আমরা ক্লাব শেপটাকে দেখতে পারবো না, আমরা ওর ভিএল অ্যাপিয়ারেন্সটাকে দেখতে পারবো না। আবার গ্রাম স্টেইনের মাধ্যমে আমি সবই করতে পারলাম, কিন্তু যতক্ষণ আমি এই যে এরকম মেটাক্রোমাটিক গ্র্যানুলস না দেখবো ততক্ষণ কিন্তু আমি এটাকে কনফার্ম হয়ে করিনিব্যাকটেরিয়াম ডিপথেরি বলতে পারবো না। কাজেই গ্রাম স্টেইন করে যখন আমাকে এটা ডিপথেরিয়ার মতো মনে হবে তখন ওই স্পেসিমেনটা আমি আবার অ্যালবার্স স্টেইন করে এটাকে আমরা কনফার্ম করব। কারণ অ্যালবার্স স্টেইন ইজ এ স্পেশালাইজড স্টেইন ফর করিনিব্যাকটেরিয়াম। ঠিক আছে, এই কারণে আমরা অ্যালবার্স স্টেইন দিয়ে আবার এটাকে কনফার্ম করব। আচ্ছা, এখন আরেকটা ভাইবা রিলেটেড কোশ্চেন। ভাইবা রিলেটেড কোশ্চেন আসলে সবই, কিন্তু এরকম একটা কোশ্চেন চট করে আপনাদের ধরতে পারে যে আচ্ছা বলো তো মেটাক্রোমাটিক গ্র্যানুলস আর কোথায় কোথায় পাওয়া যায়। তখন তো চট করে ব্রেন কাজ করে না ভাইবা বোর্ডে, মানে সবই জানো তোমরা বা আপনারা জানেন, কিন্তু হুট করে আসলে মাথায় আসে না। এই কারণে একটু দেখে নাও যে ব্যাকটেরিয়া কাদের, কোন কোন ব্যাকটেরিয়ার মধ্যে মেটাক্রোমাটিক গ্র্যানুলস আছে। তাহলে একটা হচ্ছে করিনিব্যাকটেরিয়াম ডিপথেরি, এছাড়া মাইকোব্যাকটেরিয়াম, সিউডোমোনাস, বর্ডিটেলা এবং ইয়ারসিনিয়া। তাহলে ব্যাকটেরিয়া হ্যাভিং মেটাক্রোমাটিক গ্র্যানুলস আর করিনিব্যাকটেরিয়াম ডিপথেরি, মাইকোব্যাকটেরিয়াম, সিউডোমোনাস, বর্ডিটেলা এন্ড ইয়ারসিনিয়া। ওকে, এখন কালচার, তাই না? কালচার তো ওই একই স্পেসিমেনে আমরা কালচার করব। এবং যদি আমার কালচার করতে দেরি হয়, যদি পেশেন্টের বেড সাইডে আমি সোয়াব নেওয়ার পরে আমার হাতের কাছে যদি কালচার মিডিয়া না থাকে এবং আমার যদি ল্যাব একটু দূরে হয়, সেই ক্ষেত্রে হবে কি করিনিব্যাকটেরিয়াম ডিপথেরি খুব সফিস্টিকেটেড একটা অর্গানিজম, ও বেশিক্ষণ বাঁচে না। কাজে আমাকে একটা ট্রান্সপোর্ট মিডিয়া ইউজ করতে হবে। হ্যাঁ, ট্রান্সপোর্ট মিডিয়া হিসেবে আমরা অ্যামাইজ মিডিয়া ইউজ করতে পারি, অথবা যে লো ফ্লার সেরাম স্লোপ মিডিয়া যেটা, এটাকে আমরা ট্রান্সপোর্ট মিডিয়া হিসেবে ইউজ করতে পারি। ওকে, তাহলে এখন কালচারে চলে যাই। কালচারে নন স্পেসিফিক মিডিয়া আছে এবং কিছু স্পেসিফিক মিডিয়া আছে। নন স্পেসিফিক মিডিয়ার মধ্যে দুটা, একটা হচ্ছে লো ফ্লার সেরাম স্লোপ আর একটা হলো ব্লাড এগার মিডিয়া। ওকে, লো ফ্লার সেরাম স্লোপটা কি জিনিস? লো ফ্লার সেরাম স্লোপ হচ্ছে একটা স্ক্রু ক্যাপ বোতলে এই ইয়েটা বানানো হয়, এই মিডিয়াটা বানানো হয়, এবং এখানে হচ্ছে ফ্রেশ ব্লাড, এটা আমার লো ফ্লার সেরাম স্লোপ। যেহেতু মিডিয়াটা একটা স্লোপিং ভাবে দেওয়া হয়, এজন্য এটার নাম হয়েছে লো ফ্লার সেরাম স্লোপ। ওকে, এখানে মিডিয়ার মধ্যে ফ্রেশ ব্লাড অথবা ফ্রোজেন ব্লাড অথবা লাইজড ব্লাড থাকে এবং এখানে সলিডিফাইং এজেন্ট হিসাবে সেরাম অ্যাড করা হয়। ঠিক আছে, এটা হচ্ছে একটা নন স্পেসিফিক মিডিয়া এবং এখানে অল টাইপ অফ ব্যাকটেরিয়া গ্রো করে। তাহলে আমি কিভাবে বুঝবো যে এটা করিনিব্যাকটেরিয়াম ডিপথেরি? বোঝার উপায় হচ্ছে যে আদার্স ব্যাকটেরিয়া গ্রো করতে 18 to 24 আওয়ার্স লাগবে at 37 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, but Corynebacterium diphtheria shows quick growth within 6 hours.
এটা 6 আওয়ার্স এর মধ্যে করিনেব্যাকটেরিয়াম ডিপথেরি গ্রোথ চলে আসে এবং এই কারণে and as such this medium can act as a selective one আমার হাতে যদি সিলেক্টিভ মিডিয়াম না থাকে তাহলে এবং যদি 6 ঘন্টার মধ্যে গ্রোথ চলে আসে তাহলে সেই ক্ষেত্রে আমি ধরে নিব যে এটা করিনেব্যাকটেরিয়াম ডিপথেরি এবং আমার হাতে যদি অন্য কোনো মিডিয়া না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমি এটাকে সিলেক্টিভ মিডিয়া হিসেবে ইউজ করতে পারবো এবং সাথে সাথে তো গ্রাম স্টেইন করে এবং অ্যালবার্স স্টেইন করে কিন্তু আমাকে কনফার্ম হয়ে নিতে হবে মিডিয়ার গ্রোথ থেকে colony size is bigger and the bacteria contains plenty of metachromatic granules এবং এই ক্ষেত্রে যদি করিনেব্যাকটেরিয়াম ডিপথেরি হয় ওর কলোনি সাইজ গুলো বড় বড় হবে এবং অবশ্যই আমাকে অ্যালবার্স স্টেইন করে মেটাক্রোমাটিক গ্রানুলস থেকে কনফার্ম হতে হবে যে দিস ইজ করিনেব্যাকটেরিয়াম ডিপথেরি এছাড়া আমরা ব্লাড অ্যাগার মিডিয়াতেও ইউজ করতে পারি ব্লাড অ্যাগার মিডিয়াতে ও হচ্ছে গিয়ে একটু গ্রেইশ ইরেগুলার কালারের কতগুলো কলোনি হবে এবং এই কলোনিকে সারাউন্ডিং করে কখনো কখনো একটু মানে খুব অল্প টাইপ মানে আলফা টাইপ অফ হিমোলাইসিস থাকতে পারে আবার নাও থাকতে পারে এবং ব্লাড অ্যাগার মিডিয়াতে করিনেব্যাকটেরিয়াম ডিপথেরির সাথে একই সাথে বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাইও গ্রো করতে পারে এবং এই বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাই হচ্ছে করিনেব্যাকটেরিয়াম ডিপথেরি গ্রোথটাকে ফ্যাসিলিটেট করে এটা ছোট নরমাল ফ্লোরা হিসেবে থাকে বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাই এবং এই হচ্ছে করিনেব্যাকটেরিয়াম ডিপথেরিকে ফ্যাসিলিটেট করে তাহলে ব্লাড অ্যাগার মিডিয়াতে যখন আমার কোনো গ্রোথ আসবে তখন এটা কি বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাই নাকি করিনেব্যাকটেরিয়াম ডিপথেরি সেটা আমাকে ফার্দার বায়োকেমিক্যাল টেস্ট করে আমাকে শিওর হয়ে নিতে হবে বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাসের জন্য ক্যাটালিস্ট কোয়াগুলেজ টেস্ট আছে ওগুলা করে আমি এক্সক্লুড করে নিব যেটা কি আমার বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাই or Corynebacterium diphtheria আচ্ছা এখন আমরা চলে আসি স্পেসিফিক মিডিয়ার মধ্যে কি কি আছে একটা হচ্ছে ব্লাড টেলুরাইট অ্যাগার মিডিয়া অর সিস্টিন টেলুরাইট অ্যাগার মিডিয়া মডিফাইড টিন্ডেলস অ্যাগার মিডিয়া এবং সিএনই মিডিয়া অর কলিস্টিন ন্যালিডেক্সিক অ্যাগার মিডিয়া ওকে এটা হচ্ছে ব্লাড টেলুরাইট অ্যাগার মিডিয়া অর সিস্টিন টেলুরাইট অ্যাগার মিডিয়া ঠিক আছে এটা এক ধরনের ব্লাড অ্যাগার মিডিয়া এটা একটা ব্লাড অ্যাগার মিডিয়া এবং এখানে হচ্ছে টেলুরাইট মিক্স করে দেওয়া হয় The organisms grow slowly in black tellurite agar medium and form grayish or black colonies due to the reduction of potassium tellurite to metallic tellurium. বলা হচ্ছে যে এই ব্ল্যাক টেলুরাইট অ্যাগার মিডিয়াতে অর্গানিজমটা যে কলোনি তৈরি করে সেই কলোনিটা হচ্ছে গ্রেইশ অথবা ব্ল্যাক কালার হয় কেন ব্ল্যাক কালার হয় কারণ এই মিডিয়ার মধ্যে যে পটাশিয়াম টেলুরাইটটা মিক্স করা ছিল সেই পটাশিয়াম টেলুরাইটটা reduction হয়ে metallic tellurium তৈরি করে and it is deposited in the colony and it is colored black এবং এই metallic telluriumটা যখন এই ব্যাকটেরিয়াল কলোনির মধ্যে ডিপোজিটেড হয় তখন এটা গ্রেইশ ব্ল্যাক বা একটা ব্ল্যাক কালারের কলোনি তৈরি করে এখানে যে ছবিটা দেখানো হচ্ছে এখানে গ্রেইশ ব্ল্যাক টাইপের কলোনি দেখা যাচ্ছে এখানে ব্ল্যাক কলোনি নাই এবং একই সাথে দেখেন degradation of cystine by Corynebacterium diphtheria cystinase activity produces a brown halo around the colony এবং দেখা যায় যে কলোনির চারপাশে একটা ব্রাউন হ্যালো তৈরি হয় এবং এই ব্রাউন হ্যালোটা কেন হয় যেখানে যে সিস্টিন থাকে Corynebacterium diphtheria cystinase নামের একটা এনজাইম তৈরি করে যেটা সিস্টিনটাকে ডিগ্রেডেশন করে ফেলে এবং এই সিস্টিনের ডিগ্রেডেশনের কারণে কলোনির চারপাশে একটা হ্যালো তৈরি হয় একটা ব্ল্যাক একটা ব্রাউন একটা হ্যালো তৈরি হয় এটার ইনকিউবেশন পিরিয়ড একটু বেশি এখানে 36 থেকে 48 আওয়ার্স লাগবে at 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে ব্লাড টেলুরাইট অ্যাগার মিডিয়ার ইনকিউবেশন টেম্পারেচার হচ্ছে টাইম এবং টেম্পারেচার হচ্ছে 37 ডিগ্রি সেন্টিগ্রেডে 36 টু 48 আওয়ার্স রাখতে হবে কলোনি ক্যারেক্টারিস্টিক্সটা হচ্ছে গ্রেইশ ব্ল্যাক থেকে ব্ল্যাক কলোনি এবং এর চারপাশে একটা ব্রাউন হ্যালো দেখা যাবে এই যে এখানে এই ব্রাউন হ্যালোর ছবিটা এখানে ভালোভাবে বোঝা যাচ্ছে এই যে একদম পুরো ব্ল্যাক কলোনি এবং এর চারপাশে একটা ব্রাউন হ্যালো দেখা যাচ্ছে Corynebacterium এরপরে আমরা আসি মডিফাইড টিন্ডেলস অ্যাগার মিডিয়া
মডিফাইড টিন্ডালস অ্যাগার মিডিয়া আর ব্ল্যাক টেলুরাইট অ্যাগার মিডিয়া সেম জিনিস, এটার কলোনিও সেম। কি কাহিনী হয়, কলোনিটা কেন এরকম কালার হচ্ছে, সেই কাহিনীগুলো সব সেম, শুধু একটাই পার্থক্য, সেটা হচ্ছে যে এটাকে মডিফাই করা হয়েছে। এটা মডিফাইড টিন্ডালস অ্যাগার কেন, যে এখানে আপনার হচ্ছে এই ব্লাডের সাথে এডিশনাল হিসাবে হর্স সেরাম দেওয়া হয়েছে, ঠিক আছে। এখানেও একই কথাবার্তা লেখা আছে, দেখেন এ পটাশিয়াম টেলুরাইড agar media Corynebacterium diphtheria produces hydrogen sulfide from the cystine which reacts with the telluride to produce a smoky brown halo around the black colony। ওই একই কথা, সিস্টিনটা ভেঙে ব্ল্যাক কলোনির চারপাশে ব্রাউন হ্যালো তৈরি করছে, মানে সবই এক, শুধু একটাই পার্থক্য যে এখানে হর্স সেরাম অ্যাড করা হয়েছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই যে ব্ল্যাক টেলুরাইড অ্যাগার মিডিয়া এবং মডিফাইড টিন্ডালস অ্যাগার মিডিয়া, এরা সিলেক্টিভ মিডিয়া কেন? এরা সিলেক্টিভ মিডিয়া এই কারণে যে এই মিডিয়াতে আর কোনো রেসপিরেটরি একটা মানে রেসপিরেটরি ট্র্যাক্ট থেকে যখন আমরা কোনো স্পেসিমেন নেই, তখন রেসপিরেটরি ট্র্যাক্টে নরমাল ফ্লোরা হিসেবে আদার্স বেশ কিছু ব্যাকটেরিয়া চলে আসে। তো নরমাল ব্লাড অ্যাগার মিডিয়াতে ওই ব্যাকটেরিয়াগুলো গ্রো করবে। কিন্তু যখন এদিকে আমরা যে সিলেক্টিভ করে দিচ্ছি, পটাশিয়াম টেলুরাইড মিক্স করছি, তখন এটা হচ্ছে এগুলা এটা এই মিক্সচারের কারণে বা সিলেক্টিভ বানানোর কারণে আদার্স রেসপিরেটরি প্যাথোজেন গুলো এই মিডিয়াগুলোতে গ্রো করবে না, এখানে শুধুমাত্র করিনেব্যাকটেরিয়াম ডিপথেরিয়াই গ্রো করবে। আরেকটা মিডিয়া আছে, সেটা হচ্ছে কলিস্টিন নালিডেক্সিক অ্যাগার মিডিয়া। এটা যে সবসময় ইউজ হয় তা না, তবে বর্তমান যুগে এটা হচ্ছে গিয়ে ইউজ হচ্ছে এবং এটা একটা প্র্যাকটিক্যাল অল্টারনেটিভ মিডিয়া হিসেবে আমরা ইউজ করতে পারি। এটা সম্বন্ধে খুব বেশি কিছু জানার দরকার নেই। এখানে যেটা বলা হয়েছে যে এখানে অ্যান্টিবায়োটিক হিসাবে কলিস্টিন এবং নাইলিডেক্সিক অ্যাসিড মিক্স করা হচ্ছে এবং এখানে শিপ ব্লাড অ্যাগার মিক্স করা হচ্ছে, মানে এটা এক ধরনের ব্লাড অ্যাগার মিডিয়া। এটাকে সিলেক্টিভ বানানো হচ্ছে কলিস্টিন এবং নাইলিডেক্সিক অ্যাসিড দিয়ে। এটা হচ্ছে আপনার সিলেক্টিভ এবং ডিফারেন্সিয়েটিং মিডিয়া, মানে এখানে হচ্ছে কি হিমোলাইসিস দেখা হয় এবং হিমোলাইসিস দেখে দেখে ডিফারেন্ট টাইপস অফ ব্যাকটেরিয়াকে আমরা আইডেন্টিফাই করতে পারি। কার হিমোলাইসিস এর কিরকম সেটা দেখে দেখে আমরা ডিফারেন্ট টাইপস অফ মানে কার কলোনির চারপাশে কিরকম হিমোলাইসিস হচ্ছে সেটা দেখে দেখে ডিফারেন্ট টাইপস অফ ব্যাকটেরিয়া আইডেন্টিফাই করা যায়। তো বেশি যেটা ইউজ হয় সেটা হচ্ছে এই দুইটা মিডিয়া আমরা ইউজ করতে পারি, আর এটা আপনার এডিশনাল হিসাবে থাকলো কলিস্টিন নাইলিডেক্সিক অ্যাগার মিডিয়া। ওকে, এখন হচ্ছে কি বায়োটাইপ। হ্যাঁ, করিনেব্যাকটেরিয়াম ডিপথেরি 4টা বায়োটাইপ আছে, এটা আপনাদের জানতে হবে, এটা আপনাদের বইয়ে আছে, এই কারণে এটা আপনাদের জানতে হবে। In telluride blood agar media, Corynebacterium diphtheria produces 4 biotypes. Corynebacterium diphtheria 4টা বায়োটাইপ দেখা যায়। এগুলো হচ্ছে গ্র্যাভিস, বায়োটাইপ গুলোর নাম কি? গ্র্যাভিস, ইন্টারমিডিয়াস, মাইটিস এবং বেলফান্টি। বায়োটাইপ মানে কি? Within same species, some bacteria differ from one another according to their colony morphology and biochemical property. বায়োটাইপ মানে হচ্ছে মানে স্পেসিস একই, মানে করিনেব্যাকটেরিয়াম ডিপথেরিয়া গ্রো করছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি কি এক এক সময় এক এক রকম কলোনি মরফোলজি দেখা যাচ্ছে। হ্যাঁ, ও কলোনি মরফোলজি গুলো দেখা যাচ্ছে যে এক এক সময় এক এক রকম হচ্ছে, আবার বায়োকেমিক্যাল প্রপার্টি গুলাও দেখা যাচ্ছে যে একজন আরেকজনের চাইতে আলাদা। তাহলে এই যে আপনার কলোনি মরফোলজি এবং বায়োকেমিক্যাল প্রপার্টি ডিফারেন্ট হওয়ার কারণে একই স্পেসিসের ব্যাকটেরিয়াকে যখন আবার কিছু টাইপিং করা হয় তখন আমরা সেটাকে বলি বায়োটাইপ। তাহলে দেখেন আর কোন কোন ব্যাকটেরিয়ার বায়োটাইপ আছে। খুব বেশি ব্যাকটেরিয়া কিন্তু বায়োটাইপ দেখায় না, খুব কম ব্যাকটেরিয়ার মধ্যে বায়োটাইপ আছে। দেখেন অনলি 3টা ব্যাকটেরিয়া বায়োটাইপ শো করে, একটা করিনেব্যাকটেরিয়াম ডিপথেরি, এছাড়া ভিব্রিও কলেরি ও 2টা বায়োটাইপ আছে, আর ইয়ারসিনিয়া পেস্টিস ও 4টা বায়োটাইপ আছে। ঠিক আছে, তাহলে বায়োটাইপ গুলোর নাম মুখস্থ করবেন, গ্র্যাভিস, ইন্টারমিডিয়াস, মাইটিস এবং বেলফান্টি। আর ডিফারেন্স পাওয়া গিয়েছে 3টার মধ্যে, মাইটিস, গ্র্যাভিস এবং ইন্টারমিডিয়াস। ওদের বায়োটাইপের মধ্যে ডিফারেন্স গুলার ছবিগুলো পাওয়া গিয়েছে। যেরকম মাইটিস হচ্ছে ব্ল্যাক কলোনি তৈরি হয় উইথ এ গ্রে পেরিফেরি, ব্ল্যাক কলোনি উইথ এ গ্রে পেরিফেরি। গ্র্যাভিসের লার্জ এবং গ্রে কালারের কলোনি তৈরি হয়, আর ইন্টারমিডিয়েটসে স্মল এবং ডাল গ্রে অর ব্ল্যাক কালারের কলোনি তৈরি হয়। এগুলো আপনারা একটু জেনে রাখবেন জাস্ট জানার জন্য। আর এই 3টা বায়োটাইপে
আপনার একই রকমের টক্সিন প্রোডাকশন করার ক্ষমতা তিনটা বায়োটাইপেরই এক। এরা তিনজন একই রকমের টক্সিন প্রোডাকশন করার ক্ষমতা রাখে। টক্সিন প্রোডাকশনের দিক দিয়ে ওদের কোনো কম বেশি নাই, ওরা হয় টক্সিন প্রোডাকশন করবে অথবা করবে না। ওকে, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা খুবই ইম্পর্টেন্ট এই কারণে যে ভাইভাতে অনেক সময় যারা খুব ভালো রেজাল্ট করে তাদের অনেক সময় এরকম একটা ট্রিকি কোশ্চেন ধরতে পারে, ধরা হয়েছে বলে আমি বলছি। আর সেটা হচ্ছে যে আচ্ছা কোন একটা বাচ্চার বা কোন একটা পার্সনের দেখা গেল যে তার শর্ট হয়েছে, হ্যাঁ তার শর্ট হয়েছে, তো তুমি তার স্পেসিমেন নিলা, স্পেসিমেন নেওয়ার পরে দেখা গেল যে তার গ্রাম পজিটিভ রড পাওয়া গেছে, হ্যাঁ এখন কিন্তু তার ডিপথেরিয়া হয়নি, কিন্তু তার ডিপথেরিয়ার কোনো সিস্টেমিক ম্যানিফেস্টেশন নাই, তার ডিপথেরিয়া হয়নি কিন্তু হচ্ছে গিয়ে তার শর্ট পাওয়া গেছে, গ্রাম স্টেইন করে আমার কাছে মনে হচ্ছে ব্যালবার্স স্টেইন করে আমি কলোনি ব্যাকটেরিয়াম পেয়েছি বা কলোনি ব্যাকটেরিয়াম ডিপথেরি পেয়েছি। এখন আমার কথা হচ্ছে যে কেন এই ব্যক্তির ডিপথেরিয়া হলো না, তার কারণটা কি, কেন তার শুধু শর্ট হলো, কেন তার ডিপথেরিয়া হলো না? এটার কারণ হচ্ছে যে একটা হলো, এটা কারণ একটাই, সেটা হচ্ছে যে নন টক্সিজেনিক স্ট্রেইন অফ কলোনিব্যাকটেরিয়াম ডিপথেরি দিয়ে যদি ইনফেকশন হয় সেই ক্ষেত্রে হচ্ছে যে শুধুমাত্র শর্ট হবে, কিন্তু যেহেতু ওর মধ্যে মানে ও শুধু ইনভেসিভনেস হবে, ইনভেসিভনেসের কারণে ওর একটু হালকা ইনফ্লামেশন হবে, শর্ট হবে, কিন্তু যেহেতু টক্সিন নেই কাজে বাকি ম্যানিফেস্টেশন গুলো হবে না, সিউডোমেমব্রেনও তৈরি হবে না বা বাকি সিস্টেমিক ম্যানিফেস্টেশনস গুলো হবে না। তার মানে কি সব কলোনিব্যাকটেরিয়াম ডিপথেরির মধ্যে টক্সিক জিনটা থাকে না, বা সব কলোনিব্যাকটেরিয়াম ডিপথেরি কিন্তু টক্সিজেনিক না, ঠিক আছে? অথবা যদি ভ্যাকসিনেটেড কোনো পার্সনের ক্ষেত্রেও যদি পরবর্তীতে কলোনিব্যাকটেরিয়াম ডিপথেরি দিয়ে ইনফেকশন হয় সেই ক্ষেত্রেও তার শুধু শর্ট হবে ডিউ টু দ্য ইনভেসিভনেস বা কলোনাইজেশন, কিন্তু বাকি আর কোনো ম্যানিফেস্টেশন থাকবে না। কিন্তু শুধু ভ্যাকসিনেশনের কথা বললে হবে না, এক্সামিনাররা এই কোশ্চেনটা কেন করে জানো? কারণ হচ্ছে ওনারা এই টেস্টটা শুনতে চায়, মানে এই পরবর্তী কোশ্চেন হবে টক্সিজেনিসিটি টেস্ট, এটার কারণেই এই কোশ্চেনটা করে। এবং তোমরা অবশ্যই বলবা যে এটা নন টক্সিজেনিক স্ট্রেইন দিয়ে হয়েছে। কেন নন টক্সিজেনিক স্ট্রেইন? কারণ ওর মধ্যে লাইসোজেনিক কনভার্সনটা হয় নাই, ঠিক আছে? লাইসোজেনিক কনভার্সনটা হয় নাই, টক্সিক জিনটা ওর ভিতরে ঢুকে নাই, কাজে এটা একটা নন টক্সিজেনিক স্ট্রেইন। তাহলে আমরা কিভাবে টক্সিজেনিক স্ট্রেইনটাকে আইডেন্টিফাই করতে পারি? হ্যাঁ, কলোনিব্যাকটেরিয়াম ডিপথেরি পেলেই কিন্তু এটাকে আমরা টক্সিক বলতে পারি না। টক্সিক কিনা সেটা দেখার জন্য আমাকে কিছু টেস্ট করতে হবে। এই নামগুলা খুব ভালো করে মুখস্থ করবা, এগুলো ধরে। ডিপথেরিয়া থেকে যদি কোশ্চেন ধরে তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে টক্সিজেনিসিটি টেস্টগুলোর নাম কি। তাহলে কি কি? একটা হচ্ছে ইলিক টেস্ট, এছাড়া আমরা পিসিআর করতে পারি, পিসিআর করে তো আমরা যে কোনো কিছু ডিটেকশন করতে পারি, ডিটেকশন অফ ডিপথেরিয়া টক্সিন জিন অর টক্স জিন বাই পিসিআর। এলাইজা করে আমরা ডিপথেরিয়া টক্সিনটা দেখতে পারি, আইসিটি করে দেখতে পারি। এগুলো সব হচ্ছে ইন ভিট্রো মানে বডির বাইরে, তাই না? আর ইন ভিভো টেস্টের মধ্যে আমরা এনিমেল ইনোকুলেশন টেস্ট করতে পারি। এটা তোমাদের জুইস মেলনিকের যে বড় লেন্সটা আছে, বড় লেন্সের মধ্যে নামগুলো দেওয়া আছে, পড়ে নিবা। ওকে, এখন আসি এলিক টেস্ট কি। এটা অনেক সময় শর্ট নোটস হিসাবে থাকতেও পারে, নাও থাকতে পারে, যাই হোক, কিন্তু এলিক টেস্টটা আমরা দেখে নেই যে হোয়াট ইজ এলিক টেস্ট, যেহেতু এটা একটা টক্সিজেনিসিটি টেস্ট, তাই না? ইট ইজ এখন ইমিউনোলজি ক্লাস হয়েছে কিনা আমি জানি না, ইমিউনোলজি ক্লাস যখন হবে, যখন অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশনটা হবে তখন হচ্ছে কি এটা সহজ হয়ে যাবে যে হোয়াট ইজ জেল ডিফিউশন টেস্ট বা একটা প্রেসিপিটেশন টেস্ট, এগুলো সব ইমিউনোলজিক্যাল টেস্ট, ঠিক আছে? বা এগুলো হচ্ছে অ্যান্টিজেন অ্যান্টিবডি একটা রিঅ্যাকশন দেখা হয়। হ্যাঁ, অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন দেখার জন্য সবচেয়ে কমন যে টেস্টগুলো হয় সেগুলো হচ্ছে একটা অ্যাগ্লুটিনেশন টেস্ট এবং একটা প্রেসিপিটেশন টেস্ট। এগুলো কিছুই না, এগুলো সিম্পল হচ্ছে যে কোনো একটা জিনিস থেকে অ্যান্টিজেন ডিফিউশন হবে মিডিয়াতে, আবার আরেকটা জিনিস থেকে অ্যান্টিবডি ডিফিউশন হবে, ঠিক আছে? ওই অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি দুটো যখন কোনো একটা অপটিমাম কনসেন্ট্রেশনে মিলিত হবে তখন ওরা একজন আরেকজনের সাথে কি করবে, একজন আরেকজনকে নিউট্রালাইজ করে ফেলবে, তাই না? নিউট্রালাইজ করার কারণে ওই জায়গাটার মধ্যে একটা লাইন তৈরি হবে, ওই লাইনটাকেই বলা হয় একটা প্রেসিপিটেশন লাইন।
এবং ওই লাইনটা দেখে আমরা বুঝতে পারি যে এই জায়গা বরাবর অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন হয়েছে, অথবা দুইজন দলা পাকিয়ে অ্যাগ্লুটিনেশন হয়ে যাবে। হ্যাঁ, এখানে দলা পাকিয়ে অ্যাগ্লুটিনেশন হচ্ছে না, এখানে যেটা হচ্ছে যে এই যে একটা লাইন তৈরি হচ্ছে, মানে প্রেসিপিটেট হচ্ছে। প্রেসিপিটেট মানে কি, তলানি পড়ে যাচ্ছে। অ্যান্টিজেন অ্যান্টিবডি দুইজন একসাথে রিঅ্যাকশন করে একজন আরেকজনকে নিউট্রালাইজ করে তলানিতে পড়ে যাচ্ছে বা প্রেসিপিটেশন একটা লাইন তৈরি করছে। এই কারণে এই টেস্টটার নাম হচ্ছে প্রেসিপিটেশন টেস্ট। আর জেল ডিফিউশন টেস্ট কেন বলা হয়, যেগুলোকে তো একটা এগার জেলের মধ্যে দেওয়া হয়, এই জেলের মধ্যে অ্যান্টিজেন গুলা ডিফিউশন হয় এবং অ্যান্টিবডি গুলা ডিফিউশন হয়, এজন্য এটার নাম হচ্ছে জেল ডিফিউশন টেস্ট। তাহলে অ্যান্টিজেনটা কি, অ্যান্টিজেনটা হচ্ছে আমার টক্সিন, অ্যান্টিজেনটা হচ্ছে টক্সিন, যে আমার ডিজিজ করবে সেই হলো আমার অ্যান্টিজেন, তাই না? আর অ্যান্টিবডিটা কি, ওর এগেইনস্টে আমি যাকে দিব সেটাই হচ্ছে আমার অ্যান্টিবডি। ওই টক্সিনের এগেইনস্টে আমি যেটা দিব এটা অ্যান্টিটক্সিন, সেটা হচ্ছে আমার অ্যান্টিবডি। আর যে টক্সিনটা বডিতে আছে বা যে টক্সিনটা আমি মিডিয়ার মধ্যে দিব সেটাই হচ্ছে আমার অ্যান্টিজেন। তা আমি মোটামুটি মূল কথাটা বলে দিলাম, এখন আমি প্রসিডিউরে চলে যাই। ওকে, প্রসিডিউরে কি হচ্ছে, an anti-diphtheria toxin antibody soaked filter paper is placed in a nutrient agar media। তাহলে এটা হচ্ছে আমার একটা নিউট্রিয়েন্ট অ্যাগার মিডিয়ার একটা প্লেট, এখানে আমি নিউট্রিয়েন্ট অ্যাগার মিডিয়া নিয়েছি এবং একটা ফিল্টার পেপার নিয়েছি, যে সাদাটা হচ্ছে আমার ফিল্টার পেপার। এখানে আমি এটাকে কি করব, অ্যান্টিটক্সিন দিয়ে এই ফিল্টার পেপারটাকে আমি পুরো সোক করেছি, তাহলে এটা হচ্ছে আমার অ্যান্টিবডি, তাই না? এই অ্যান্টিটক্সিনটা যখন রিলিজ হতে থাকবে আস্তে আস্তে ফিল্টার পেপার থেকে, তখন এটা একটা অ্যান্টিবডি হিসেবে কাজ করবে। বলাই আছে অ্যান্টি ডিপথেরিয়া টক্সিন অ্যান্টিবডি, তাহলে এটা হচ্ছে আমি অ্যান্টি ডিপথেরিয়া টক্সিন অ্যান্টিবডি দিয়ে এই ফিল্টার পেপারটাকে সোক করে আমি নিউট্রিয়েন্ট অ্যাগার মিডিয়ার উপরে বসিয়ে দিলাম। তারপরে কি করব, a known toxigenic strain and known non-toxigenic strain of Corynebacterium diphtheriae is inoculated vertically to the filter paper in both sides। দুই পাশে এই ফিল্টার পেপারের দুই মানে এই পাশে এবং এই পাশে, এই পাশে এবং এই পাশে ভার্টিক্যালি বা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি দুটো জিনিস ইনোকুলেশন করব। একটা হচ্ছে known toxigenic strain of Corynebacterium diphtheriae, আমি সোয়াব স্টিক দিয়ে বা ইনোকুলেশন ওয়াইল লুপের মাধ্যমে আমি ফিল্টার পেপারের উপরে আমি একটা টক্সিন, এই পাশে আমি টক্সিজেনিক স্ট্রেইনটাকে ইনোকুলেশন করলাম, আমি জানি যে এখানে টক্সিন আছে, ঠিক আছে? আর এই পাশে আমি জানি যে টক্সিন নাই, দ্যাট ইজ নোন নন টক্সিজেনিক স্ট্রেইন অফ করিনেব্যাকটেরিয়াম ডিপথেরিয়াকে আমি এই পাশে ইনোকুলেশন করলাম। ওকে, আর মাঝখানে আমি কি দিব, মাঝখানে দিলাম যে then unknown strain or patient's isolate is placed in the middle। আমি এখন টেস্ট করব পেশেন্টের কাছ থেকে যে আইসোলেটটা নিয়েছি অথবা কোন একটা আননোন স্ট্রেন আমি এই মাঝ বরাবর ইনোকুলেশন করে দিলাম। Then incubate in a incubator। The plate should be read daily for 3 days। তারপরে আমি পুরো প্লেটটাকে একটা ইনকিউবেটরে রাখবো এবং 37 ডিগ্রি সেন্টিগ্রেডে 3 দিন রাখবো। প্রতিদিন আমি এটাকে বের করে করে এক্সামিন করব। এখন দেখো কি হবে, antitoxin or antibody diffuses from the filter paper and toxin diffuses from the toxigenic strain at 90 degree angle। তাহলে এই যে আমার ফিল্টার পেপার, এখান থেকে কিন্তু 3 দিন ধরে কন্টিনিউয়াসলি কি বের হবে, অ্যান্টি ডিপথেরিয়া যে অ্যান্টিটক্সিনটা আমি দিয়েছিলাম বা অ্যান্টিবডিটা দিয়েছিলাম, এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এভাবে 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 ডিফিউশনের মাধ্যমে বের হতে থাকবে। আর এখানে যে আমি নোন স্ট্রেইন অফ করিনেব্যাকটেরিয়াম ডিপথেরি দিয়েছি, এখান থেকে টক্সিনটাও ডিফিউশনের মাধ্যমে কন্টিনিউয়াস 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এভাবে 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 ডিফিউশন হতে থাকবে। হতে হতে এখন কি হবে, the points where the toxin and antitoxin meets in an optimum concentration there is formation of a line of precipitate। এই যে এই জায়গাগুলো বরাবর, এই জায়গাগুলো যেখানে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি একটা অপটিমাম কনসেন্ট্রেশনে একজন আরেকজনের সাথে মিক্স হয়ে যাবে, সেইখানে একটা লাইন অফ প্রেসিপিটেট তৈরি হবে। ঠিক আছে, এই যে একটা লাইন অফ প্রেসিপিটেট, এই যে একটা, এই যে একটা, এই যে একটা। আর এই পাশে দেখেন, এই পাশে কিন্তু কোনো টক্সিন নাই, কাজে যদিও অ্যান্টিবডি ডিফিউজ হয়েছে কিন্তু ওর সাথে রিঅ্যাকশন করার মতো কোনো টক্সিন এখানে নাই।
কাজেই এই পাশে কোনো রকমের কোনো লাইন অফ প্রেসিপিটেশনও তৈরি হয়নি। এখন মাঝখানের কি অবস্থা দেখি। মাঝখানে হচ্ছে আমার আননোন একটা অর্গানিজম ছিল বা পেশেন্টের স্যাম্পল ছিল, তাই না? তাহলে if the unknown organism is toxigenic, then there is formation of same precipitate. এই অর্গানিজমটা যদি হয় টক্সিজেনিক হয়, তাহলে সেও এই একই রকম প্রেসিপিটেট তৈরি করবে, যে একই রকম প্রেসিপিটেট তৈরি করেছে। আর যদি নন টক্সিজেনিক হয়, তাহলে ওর চারপাশেও কোনো রকমের কোনো প্রেসিপিটেট তৈরি হবে না। And if the organism is non-toxigenic, then there is no precipitation. মানে এটাই হচ্ছে আমার এলিক টেস্ট। আমি যদি আমার টেস্ট স্যাম্পলের দুই পাশে এরকম লাইন অফ প্রেসিপিটেশন পাই, তাহলে আমি বলে দিব যে দিস ইজ দ্য টক্সিজেনিক স্ট্রেন অফ Corynebacterium diphtheria। আচ্ছা, অ্যানিমাল ইনোকুলেশন টেস্ট খুব ইজি। Two guinea pigs are taken. One is protected by antitoxin and another is non-protected. Both guinea pigs are injected with test organisms. After 2 to 3 days, if the non-protected guinea pig dies, then the organism is pathogenic, and if both lives, then the organism is non-pathogenic. Simple. Non-protected guinea pig টা যদি অর্গানিজম প্যাথোজেনিক হয় সে মারা যাবে, আর যদি অর্গানিজম প্যাথোজেনিক না হয় ও বেঁচে থাকবে, আর যাকে আমি আগে অ্যান্টিটক্সিন দিয়ে রেখেছি সে তো বেঁচে থাকবেই, তাই না? তাহলে এটাই হচ্ছে আমার অ্যানিমাল ইনোকুলেশন টেস্ট। Now treatment and prevention. Treatment খুবই ইম্পর্টেন্ট। ডিপথেরিয়া হয়ে গেলে আমি কি করব? ডিপথেরিয়া হয়ে গেলে হচ্ছে অ্যান্টিটক্সিন দিতে হবে। Administration of diphtheria antitoxin is only a specific treatment for diphtheria. অবশ্যই আমাকে ডিপথেরিয়া অ্যান্টিটক্সিন দিতে হবে, এটা ছাড়া আর কোনো উপায় নাই। এটা রুট ইন্ট্রামাসকুলার হতে পারে অথবা ইন্ট্রাভেনাস হতে পারে, এবং একটা সিঙ্গেল ডোজে পাওয়া যায়। ডোজ 2000 to 50,000 ইউনিট intramuscular for mild or moderate cases, আর 80,000 to 1 lakh unit IV for severe case। তাহলে mild to moderate case আমরা 20,000 to 50,000 ইউনিট দিব intramuscularly, আর যদি সিভিয়ার কেস হয় তাহলে 80,000 থেকে 1 লাখ ইউনিট দিব হচ্ছে কি ইন্ট্রাভেনাসলি। এর পাশাপাশি আমরা পেনিসিলিন জি দিতে পারি, আর যদি কারো পেনিসিলিনের প্রতি সেনসিটিভিটি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা ইরাথ্রোমাইসিনটা ইউজ করতে পারি। আচ্ছা, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, তাই না? ডিপথেরিয়া টক্সয়েড ডিটি, এটা হচ্ছে গিয়ে পেন্টাভ্যালেন্ট একটা ভ্যাকসিন হিসেবে আমাদের দেশে ন্যাশনাল ইমিউনাইজেশন ডেতে দেওয়া হয়। মানে ডিপিটি, ডিপথেরিয়া পারটুসিস এন্ড টিটেনাস, আগে ছিল ট্রাইভ্যালেন্ট, এটার সাথে যোগ করা হয়েছে হেপাটাইটিস বি এবং হিপ ভ্যাকসিন, এজন্য এটাকে বলা হয় পেন্টাভ্যালেন্ট। ডোজ 0.5 ml, নাম্বার অফ ডোজেস 3, ইন্টারভ্যাল হচ্ছে 4 উইকস ইন্টারভ্যালে আমরা দিব। টাইম হচ্ছে 6 উইকস। বাচ্চার 6 উইকস এজে শুরু করা হয়, 10 উইকস একটা দেওয়া হয়, 14 উইকস একটা দেওয়া হয়। সাইট হলো থাই এবং রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে ইন্ট্রামাসকুলার। আর কিছু বুস্টার ডোজ আছে, আমরা এনআইডি তে তো এই ডোজটাই দেই, এর পাশাপাশি কিছু বুস্টার ডোজও জেনে রাখা ভালো। The fourth dose should be given 6 to 12 months after the third dose. Third dose দেওয়ার 6 থেকে 12 মাস পরে একটা fourth dose দেওয়া যায়। Children who have completed all 4 doses within 4 years, a booster dose should be given before entering school. এবং 4 বছরের মধ্যে যে বাচ্চা সবগুলা ডোজ দেওয়া হয়ে গেছে সে স্কুলে যাওয়ার আগে বা 5 বছরের আগে তাকে আমরা আরেকটা বুস্টার ডোজ দিয়ে দিতে পারি, তাহলে তার কমপ্লিট হয়ে গেল। এছাড়াও বলা হয়েছে বিফোর ইমিউনিটি ওয়ান্স এ বুস্টার এভরি 10 ইয়ার্স ইজ রেকমেন্ডেড। মানে অ্যান্টিবডি টেস্ট করে যতদিন পর্যন্ত ইমিউনিটিটা একটা অপটিমাম লেভেলে না আসছে ততদিন পর্যন্ত এভরি 10 ইয়ার্স প্রতি 10 বছর পর পর একটা বুস্টার ডোজ দেওয়ার কথা রেকমেন্ডেশন করা হয়েছে। ইমিউনিটিটা কিরকম? In diphtheria, immunity against clinical disease depends on the presence of antitoxin produced in response to either clinical or subclinical infection or as a result of artificial active immunization by toxoid.
Under the age of 6 months, infants are passively protected from diphtheria by transplacental passage of antitoxin from immunized mother. মানে বলা হচ্ছে যে ডিপথেরিয়ার এগেইনস্ট প্রোটেকশনটা আমার দুই ভাবে হতে পারে, একবার যার ক্লিনিক্যাল ও সাবক্লিনিক্যাল ইনফেকশন হয়ে গেছে তারও হতে পারে, তার ভিতরে একটা ইমিউনিটি তৈরি হবে, অথবা আমরা টক্সয়েডের মাধ্যমে ইমিউনিটিটা তৈরি করব। সাধারণত 6 মান্থস পর্যন্ত হচ্ছে কি একটা ইনফ্যান্ট মায়ের কাছ থেকে যে অ্যান্টিবডিটা পায় সেটা দিয়ে তারা প্রোটেকশন পেয়ে যায়। তারপরেও আমরা 6 উইকস এর পরে আমরা কেন দেই, এই কোশ্চেনটা মানে অ্যারাইজ করতে পারে। 6 উইকস এর পরে আমরা দেই কারণ যে কোনো অ্যান্টিবডি মানে যে কোনো প্যাসিভলি যে সমস্ত প্যাসিভ অ্যান্টিবডি মাদার টু ফিটাসের মধ্যে আসে 6 উইকস পরে সেটা আস্তে আস্তে কমতে শুরু করে। আর যেহেতু ডিপথেরিয়া খুবই খারাপ একটা ডিজিজ, খুবই মারাত্মক একটা ডিজিজ, বাচ্চাদের জন্য বাচ্চাদের সাডেন ডেথ হয়ে যায়, এই কারণে হচ্ছে কোনো রিস্ক নেওয়ার প্রয়োজন নাই। যেহেতু 6 উইকস পরে আস্তে আস্তে অ্যান্টিবডি লেভেলটা কমতে থাকে, কাজে 6 উইকস থেকে এই টক্সয়েডটা বা এই ভ্যাকসিনটা দেওয়া শুরু করা হয়। The antibodies present in antitoxin are of IgG and IgA classes. এই অ্যান্টিটক্সিনের এগেইনস্টে যে অ্যান্টিবডিটা তৈরি হয় সেটা হচ্ছে IgG এবং IgA ক্লাসের অ্যান্টিবডি তৈরি হয়, মানে এটা একটা অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউন রেসপন্স দেয়। The immune status of a person can be assessed by determination of serum antitoxin levels or by Schick test. তাহলে একটা মানুষের বডিতে তার অপটিমাম লেভেল অফ অ্যান্টিবডি আছে কিনা বা তার ইমিউন স্ট্যাটাসটা কিরকম সেটা দেখার জন্য আমরা একটা টেস্ট করতে পারি, সেটা হচ্ছে Schick টেস্ট। এটা তেমন ইম্পর্টেন্ট কিছু না, এটা আপনাদের আসতেও পারে নাও আসতে পারে, ধরতেও পারে নাও ধরতে পারে, কিন্তু তারপর আপনারা জাস্ট দুটো স্লাইড একটু দেখে রাখেন কেমন। কি বলা হচ্ছে যে the Schick test is performed by injecting into the skin of the forearm 0.1 ml of highly purified toxin. A similar amount of toxin heated at 60 degrees centigrade for 30 minutes should be injected in the other arm as a control. তাহলে আমার টেস্ট আর্মে আমি কি করব, 0.1 ml of highly purified toxinটা ইনজেকশন করব, আর আরেক হাতে কন্ট্রোল হিসাবে টক্সিনটাকে 60 ডিগ্রি সেন্টিগ্রেডে হিট করে 30 মিনিটস হিট করে ওটাকে একেবারে ইনঅ্যাক্টিভেটেড করে আমরা আরেক আর্মে কন্ট্রোল হিসাবে দিব। রেজাল্টস কি পাওয়া যাবে, যদি পজিটিভ রেজাল্ট হয়, when the test results in a wheal of 5 to 10 millimeter diameter reaching its peak at 4 to 7 days, the control arm shows no reaction. যদি পজিটিভ রিঅ্যাকশন হয় তাহলে হচ্ছে যে 4 থেকে 7 দিনের মধ্যে একটা হুইল তৈরি হবে যেটা ডায়ামিটার হবে 5 to 10 মিলিমিটার, এবং কন্ট্রোল আর্মে কোনো রিঅ্যাকশনই পাওয়া যাবে না। এটার মানে কি, মানে হচ্ছে যে তার ভেতরে আমি যে টক্সিনটা দিচ্ছি সেই টক্সিনের ফলে ওর ভিতরে একটা ভালো রকমের একটা ইমিউন রেসপন্স তৈরি হচ্ছে, মানে এই টক্সিনটা নিউট্রালাইজ হচ্ছে না, তার মানে কি ওর ভেতরে অ্যাকচুয়ালি কোনো অ্যান্টিবডি নাই, তার মানে it indicates that the subject lacks antibodies against the toxin and hence is susceptible to the disease. তার মানে তার ইমিউন স্ট্যাটাস 0 এবং সে যে কোনো সময় ডিপথেরিয়া দিয়ে আক্রান্ত হতে পারে, সে নন ভ্যাকসিনেটেড এবং তার ভেতরে কোনো অ্যান্টি ডিপথেরিয়ার এগেইনস্টে কোনো ইমিউনিটি নাই। Pseudo positive কি, when there is only a red colored inflammation and it disappears within 4 days. This happens on both the arms since the subject is immune but hypersensitive to the toxin. এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে শুধুমাত্র যে একদিন পরে শুধুমাত্র একটা রেড কালার ইনফ্লামেশন হচ্ছে, মানে আমার টেস্ট আর্মে, এবং 4 দিন পর দুইটা আর্মেই হচ্ছে এবং 4 দিন পরে এটা ফেড হয়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে, এই ক্ষেত্রে আমাকে ধরে নিতে হবে যে পেশেন্ট ইমিউন ঠিকই, তারপরে সোয়েলিংটা কেন হচ্ছে, কারণ সে হচ্ছে এই টক্সিনের প্রতি হাইপার সেনসিটিভ। আর নেগেটিভ রিঅ্যাকশন মানে কোনো রকমের কোনো রিঅ্যাকশনই হয় না, মানে টক্সিনটা ইনঅ্যাক্টিভেটেড হয়ে গেছে, তার মানে পারসন ইজ ইমিউনাইজড, পারসনের ইমিউন স্ট্যাটাস ভালো আছে। আর কম্বাইন্ড রিঅ্যাকশন কি, ইনিশিয়াল পিকচার ইজ লাইক দ্যাট অফ pseudo reaction but the erythema fades off after 4 days only in the control arm. It progresses on the test arm to a typical positive, মানে ইনিশিয়াল পিকচারটা pseudo reaction-এর মতোই থাকবে, সামান্য রেডিনিং হবে। 4 দিন পরে দেখা যাবে যে কন্ট্রোল আর্মের রেডনেসটা ফেড হয়ে গেছে, কিন্তু টেস্ট আর্মের রেডনেসটা আস্তে আস্তে টিপিক্যাল পজিটিভের দিকে যাচ্ছে।
এই ক্ষেত্রে আমার ধরে নিতে হবে পেশেন্ট সাসকেপ্টেবল এবং একই সাথে সে হাইপার সেনসিটিভ দুটোই। আচ্ছা, এখন এটা সম্বন্ধে বলা হয়েছে যে এই টেস্টটা আগে করা হতো। হ্যাঁ, কখন করা হতো? যখন ডিপথেরিয়া টক্সিনটা নতুন আবিষ্কার হয়েছে, মানুষজনের মধ্যে এটা নিয়ে খুব ভীতি কাজ করতো এবং এটা সেফ কিনা ইফেক্টিভ কিনা সিউরিটি ছিল না। তখন এই টক্সিনটা মানে ভ্যাকসিনটা দেওয়ার পরে তার ইমিউন স্ট্যাটাসটা ঠিক আছে কিনা বা তার ভ্যাকসিনটা কার্যকরী হচ্ছে কিনা সেটা দেখার জন্য শিক টেস্ট করা হতো। কিন্তু শিক টেস্টের ফলে দেখেন অনেক রকমের হাইপার সেনসিটিভিটি রিঅ্যাকশন হয় এবং এখনকার দিনে দেখা যাচ্ছে যে টক্সারটা এত বেশি সেফ, অ্যাভেলেবল, সাসকেপ্টেবল এবং এটা খুব ভালো কাজ করছে। কাজে এখন আর আমার টক্সিনের এফিকাসি দেখার জন্য শিক টেস্টের আর কোনো প্রয়োজন নাই। আর যেহেতু এটা অনেক রকম হাইপার সেনসিটিভিটি রিঅ্যাকশন দেয়, কাজে এখনকার দিনে আর শিক টেস্টটা করা হয় না। নাও থ্যাংক ইউ অল, আপনাদের ক্লাস শেষ।